নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আজ শিবরাত্রি, একদম মহাশিবরাত্রি। তাই আমাদের রিপাবলিক বাংলার তরফ থেকে এই বিশেষ নিবেদন, ওম নমঃ শিবায়। একদমই তাই। এই বিশেষ দিনে এত এত মানুষ যারা ভক্তি ভরে যাচ্ছেন, শহর থেকে শুরু করে রাজ্য, রাজ্য থেকে দেশ, বিভিন্ন প্রান্তে শিব মন্দিরে এই মুহূর্তে শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছেন অগণিত ভক্তেরা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। কিন্তু এই সব কিছুর মধ্যেই বিশেষ কিছু নিয়ম, কিছু বিধি, কিছু উপাচার, আর তার সঙ্গে অনেক অনেক গল্প কথা যা লোকমুখে শোনা যায়। সব মিলে শিবরাত্রি। একসময় অনির্বাণ বলা হতো যে শিবরাত্রির উপোস করলে নাকি মেয়েরা শিবের মতো বর পাবেন। কিন্তু কেন চাইবেন শিবের মতো বর? শিবের সম্পর্কে যা শোনা যায়, শিবের আচার আচরণ, দৈনন্দিন প্রত্যহ তার জীবনযাপন, তাতে শিবের মতো বর না পাওয়ার জন্যই তো মেয়েদের সাধনা করার কথা। শ্মশানে মশানে পড়ে থাকেন, নেশাভঙ্গ করেন, সংসারের দিকে একেবারে তার মন নেই। অন্নপূর্ণা ঈশ্বর পার্টির উপাখ্যানে তো আমরা শুনেছি, কোনো গুণ নাই তার কপালে আগুন। তাহলে এমন বর কেন চাইবেন স্বর্ণালী? একদমই তাই। এবং সেই জন্যই তো ভোলে বাবাকে চাওয়ার এত আকাঙ্ক্ষা, কারণ ওই যে কোথাও নির্লিপ্ত, সমস্ত সংসারের মোহ মায়া থেকে অনেক অনেক দূরে এমন একজন ব্যক্তিত্ব, এমন এক পুরুষ যা নারী কল্পনা করে থাকে তার জীবনসঙ্গী হিসেবে। আর এই শিবরাত্রি শুধুমাত্র শিবরাত্রি নয়, একই সঙ্গে মহাশিবরাত্রি। আর এই মহাশিবরাত্রিতে ঠিক কী কী চলছে, কোথায় কোন কোন মন্দিরে কী কী পুজো চলছে জানবো, দেখবো এক এক করে। কারণ বলা হয় নাকি প্রতি বছর আসে না এই মহাশিবরাত্রি, মহাশিবরাত্রির মহাশিব পুজো। অতএব এইখানে কি রয়েছে বিশেষত্ব, কি রয়েছে বিধি, কি রয়েছে উপাচার, সব জানবো এক এক করে। তবে তার আগে তার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের সেই ছবিগুলো আমরা একে একে তুলে ধরবো, তাই তো অনির্বাণ? একেবারে। সেটা নেপাল হোক, মানে পশুপতিনাথের মন্দিরের কথা বলছি, অথবা আমাদের এই খোদ খাস বাংলার তারকেশ্বর হোক, বা একেবারে রাজধানী কলকাতার ভূতনাথ মন্দির হোক, অথবা অথবা একেবারে কাশী বিশ্বনাথের মন্দির হোক। গোটা পৃথিবীর দেশের বিভিন্ন প্রান্তের সবথেকে বেশি ভক্তি, বিশ্বাস, আস্থা নিয়ে যাওয়া মানুষের যে স্থলগুলো রয়েছে, শিব পূজার স্থল, অর্চনা স্থল, সেগুলো প্রত্যেকটাই উঠে আসবে আমাদের এই টানা সম্প্রচারে, যেখানে আজ মহাশিবরাত্রিতে আমরা বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছি আপনাদের জন্য। ওম নমঃ শিবায়। একদম এই ওম নমঃ শিবায় অনুষ্ঠানে শুধুমাত্র ইতিমধ্যে দেখুন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তের ছবি এক এক করে আসছে। শুরুতে এই মুহূর্তে নদিয়ার শিব মন্দিরের ছবি দেখাচ্ছি আমরা। বিশাল শিবলিঙ্গ সেখানে সুসজ্জিত হয়ে রয়েছে। ইতিমধ্যেই মন্দিরের বাইরে অজস্র মহিলারা, মহিলা ভক্ত, তারা লম্বা লাইন দিয়েছেন। বারবার বলা হচ্ছে শিব পার্বতীর নাকি বিবাহ বার্ষিকীও বলা হয়ে থাকে এই মহাশিবরাত্রির শিব পুজোর দিনটিকে। ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশীর দিন, এবং যেখানে সৃষ্টি স্থিতির অদ্ভুত মেলবন্ধন বলি আমরা শিবকে, ঠিক সেই জায়গা থেকেই আজকের দিনের কি বিশেষত্ব, কি বৈশিষ্ট্য আমরা জানবো, আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে শুধুমাত্র আমরা থাকবো না, রাজ্যের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরের ছবি বা দেশের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরের ছবিও থাকবেন। একই সঙ্গে থাকবেন আমাদের অতিথিরাও, যাদের কাছ থেকে সেই গল্প বা এই মহাশিব পুজো, শিবরাত্রির সঙ্গে এই মহাশিবরাত্রির পুজো, এই বিশেষ তিথির কি যোগ রয়েছে, এই সন্ধিক্ষণের কি বা মর্ম রয়েছে এবং সারমর্ম, এবং একই সঙ্গে যেখান থেকে আমরা শুরু করেছিলাম আজ অনির্বাণ, যে অর্থাৎ সত্যি সত্যি কি মনস্কামনা পূরণ করেন মহাদেব? তিনি তো আপন ভোলা, সেই মহাদেব, হর হর মহাদেব, সেই আওয়াজে, সেই আকুতিতে কি সাড়া দেন শিব? এই যে এত এত মহিলারা তারা শিবের মাথায় জল ঢালছেন, সত্যি কি মনস্কামনা পূর্ণ হয়? দেখো সোনালী, এখানে আমার একটা অন্য কথাও আছে। কথায় বলা হয়, মানে মহাদেবের অপর নাম আশুতোষ। আশু অর্থাৎ অল্পেই, তোষ অর্থাৎ তুষ্ট হন তিনি। অতি অল্পে যিনি তুষ্ট হন, তার পূজার এত উপাচার কেন? তার জন্য আবার এই বিশেষ দিনের আয়োজন কেন? এমনিতেই বাংলাতে আমরা জানি মায়েরা সোম আর শুক্রবার শিবের ব্রত পালন করেন। ঠিক স্বামী বিবেকানন্দ, তার মাতা ভুবনেশ্বরী দেবী, তিনিও প্রত্যেক সোমবার কাশী বিশ্বেশ্বরের উদ্দেশ্যে জল ঢেলে এবং উপবাস পালন করেই, মানত করে যাকে বলে, স্বামী বিবেকানন্দকে সন্তান রূপে পেয়েছিলেন। তাই ছোটবেলায় নাম ছিল তার বীরেশ্বর, বিশ্বেশ্বর থেকে বীরেশ্বর। পরবর্তীকালে নাম হয় বিলে, এবং ডাকনাম ছিল বিলে, এবং পরবর্তীকালে নরেন্দ্রনাথ দত্ত। কিন্তু
এ তো গেল আমাদের মায়েদের, আমাদের ঘরে ঘরে আমাদের বোনেদের পালনের কথা, উপাচারের কথা, উপবাসের কথা এবং শিবের আরাধনার কথা। যিনি আশুতোষ অল্পেই তুষ্ট হন, তার জন্য আলাদা আলাদা করে রাত্রের 4 প্রহরেই আলাদা আলাদা আয়োজন, কেন কেন দুধ, ঘি এবং আরও নানা রকম উপাচারের আয়োজন। যিনি নাকি সামান্য একটি বেলপাতা, তাও আবার ব্যাধের পুটলি থেকে পড়ে যাওয়া, মানে ব্যাধের পুটলি ছুঁয়ে পড়ে যাওয়া রক্তাক্ত বেলপাতা, যাকে তিনি রক্তচন্দনে ধৌত বেলপাতা বলে মনে করেছিলেন, সেটুকু পেয়েই সন্তুষ্ট হয়েছিলেন। তিনি এত উপাচারের সত্যিই কোনো আকাঙ্ক্ষা রাখেন কি ভক্তের কাছ থেকে? আমাদের সঙ্গে পুরাণ গবেষক মানসবাবু রয়েছেন, মানস ভট্টাচার্য। একবার মানসবাবুর কাছে শুনি স্বর্ণালী এই ছবি সঙ্গে রেখেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্তের শিব অর্চনার বা শিবরাত্রি ব্রত পালনের ছবি বিভিন্ন জায়গা থেকে আসছে। নদিয়ার ছবি দেখাচ্ছিলাম। মানসবাবুর কাছে জানতে চাইব, মানসবাবু, বিশেষ এই দিন আর আশুতোষ শিবের জন্য এই এত রকমের উপাচারের প্রয়োজন কেন আজকের দিনে, যদি একটু ব্যাখ্যা করে বলেন। এত কিছু উপাচারের আশুতোষ মানে যিনি অল্পে সন্তুষ্ট, তো সুতরাং শুধু বেলপাতাতেই সন্তুষ্ট। আজকের রাতের যে কাহিনী বা শিবের যে ব্রত কথা পাওয়া যায় আর কি, যেটা আজকের দিনে পড়া হয়, সেখানে তিনি কিন্তু খুব অল্পে সন্তুষ্ট। সেখানে শুধু একটা বেলপাতা, তাও অনিচ্ছাকৃতভাবে শিবলিঙ্গের উপরে যে বেলপাতা পড়েছিল সেই বেলপাতা, তো তাতেই তিনি সন্তুষ্ট। এখন উপাচার হিসাবে যেগুলো ব্যবহার করা হয় সেটা জানতে গেলে তো প্রথম জানার দরকার যে কোন শিবের আমরা পুজো করছি। শিব কি কোনো ব্যক্তি সত্তা? আসলে শিব হচ্ছে একটা তত্ত্ব, ইটস এ প্রিন্সিপাল। শিব কোনো ব্যক্তি সত্তা নয়, যার ফলে গোটা পৃথিবী জুড়ে বলা যায়, মানে শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতেই শিব কিন্তু লিঙ্গ হিসাবে পূজিত। তার কারণই হচ্ছে তার সঠিক কোনো রূপ নেই। যদি দেখা যায় যে শিবকে আমরা কিভাবে পেতে পারি, তার সবথেকে সাধারণ মানুষের জন্য বোঝার সহজ উপায় হচ্ছে যে শিবের একটা নাম হচ্ছে মহাকাল। কাল মানে হচ্ছে টাইম, মহাকাল মানে হচ্ছে টাইম অফ দ্য অল টাইমস, মানে সময়ের প্রতীক, যা সঙ্গে সঙ্গে সময়কে সূচিত করে। এখন সময়ের তো কোনো রূপ হতে পারে না, সময়ের কোনো কাঠামো হতে পারে না। যিনি সময়ের প্রতীক, সেই সময়টাকে ধরতে হয় যা দিয়ে, দ্যাট ইজ নেচার। প্রকৃতির মধ্যে দিয়ে সেই মহাকালকে ধরা, সেই সময়টাকে ধরা, আর তার জন্যেই শিবলিঙ্গ আমরা যেখানে যেখানে পাই, মানে বেদের প্রথম দিকের পরে যজুর্বেদে যখন শিবের বর্ণনা পাচ্ছি, অথবা তারপর স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণের যে 24,000 শ্লোক আছে, তার কোথাও এখন শিবকে আমরা যে রূপে দেখি সেই বর্ণনা কিন্তু কোথাও নেই। শিবকে আমরা ভীষণভাবে আপন করে নিই, বাঙালি সমাজ শিবকে আপন করে নিয়েছে, খুব ঠিক কথা, কিন্তু শিব একেবারে একটা পরম সময়ের প্রতীক, পরম কালের প্রতীক, সেজন্যে তিনি মহাকাল। আর সেই কারণে নানা উপাচার যা কিছু তাকে দেওয়া হয়, তার প্রত্যেকটার আলাদা আলাদা মাহাত্ম্য, এবং সেই মাহাত্ম্যকে বোঝার জন্যই কিন্তু আজকের শিবরাত্রি। কারণ সময়কে বাদ দিয়ে, কালকে বাদ দিয়ে কিছু হয় না, যার ফলে অন্যান্য স্থান ভেদে, যদি আমি বলি যে কেরল থেকে একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত স্থান ভেদে নানা দেবদেবীর নানা পরিবর্তন হয়েছে, কিন্তু যদি কাশ্মীরের শিবের মন্দিরে যাও অথবা কন্যাকুমারীর রামেশ্বরমে যাও, সেখানে কিন্তু একই মন্ত্রে ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ, এই কাশ্মীর থেকে কন্যাকুমারী সেই একই প্রতীকের পুজো হয়, যা সময়ের প্রতীক, যা বিকৃতভাবে আমরা এখন অন্য অর্থে ব্যবহার করি যে লিঙ্গ মানে অন্য কিছু। কাল, টাইম অফ দ্য টাইমস, তার প্রতীক, সেই প্রতীকটাকে আমরা ধরার চেষ্টা করি কি দিয়ে? প্রকৃতি দিয়ে, নেচার দিয়ে। আর সেখানেই শিবের মাহাত্ম্য, পুরুষ প্রকৃতির মাহাত্ম্য। একদম এই কথা শুনতে শুনতেই মাহাত্ম্য, পুরুষ প্রকৃতি এবং শিব মানেই আমরা বলি সেই হরপার্বতী, সেই শক্তির আধার। আর এর মধ্যেই এই মুহূর্তে সরাসরি চলে যাওয়া যাক, যেরকম বলছিলাম আপনাদের, যে শুধুমাত্র
কথা শুনবো না, তার সঙ্গে চাক্ষুষ। ঘরে বসে শিবরাত্রির উদযাপন, এই বিশেষ তিথি আপনিও পালন করবেন, ঘরে বসে দেখতে পাবেন গোটা দেশের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরের ছবিটা এই মুহূর্তে। তবে শুরু করা যাক নিজের রাজ্য থেকে, চলে যাব সরাসরি উত্তরে জল্পেশ মন্দিরে। জল্পেশ মেলা যেখানে হয় শিবরাত্রি উপলক্ষে উত্তরবঙ্গের অত্যন্ত বিখ্যাত ঐতিহ্যবাহী এই জল্পেশ মেলা, যেখানে জল্পেশ মন্দির, সেখানে ইতিমধ্যে ভিড় হতে শুরু করেছে, অগণিত ভক্তরা সেখানে এসেছেন। আমাদের সঙ্গে সুবীরে সরাসরি রয়েছেন জল্পেশ মন্দিরের সামনে থেকে। কি পরিস্থিতি সেখানকার, কি ছবি তুলে ধরার চেষ্টা করব। সুবীরেশ, কি ছবি? দেখো স্বর্ণালী, আমি এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই জল্পেশ মন্দিরে। এই জল্পেশ মন্দিরের ইতিহাস কিন্তু বহু প্রাচীন। আজ থেকে প্রায় 500 বছর আগে থেকে নাকি এই জল্পেশ মন্দিরে এই পুজো শুরু হয়েছিল বাবা এই জল্পেশের। এবং এই মুহূর্তে দেখো বিভিন্ন আলো দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই জল্পেশ মন্দির। ময়নাগুড়ির একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে অবস্থিত এই জল্পেশ মন্দির। এবং দেখো উত্তরবঙ্গ তো বটেই, রাজ্যের বিভিন্ন বাইরে থেকে, রাজ্যের বাইরে থেকে যেমন সিকিম, ভুটান এসব বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে প্রচুর হাজার হাজার লোকের ভিড়, লাইন, হাজার হাজার মন্দিরে এসে শুধুমাত্র বাবার জন্য। সোনালী, এর মধ্যে দেখো আমি দেখো হাতের মধ্যে ঘট, সোনালী, এবং হাতের মধ্যে দেখো আমি একটু দেখাতে চাইবো, দেখো হাতের মধ্যে ঘট, ডাব, দুধ, কলা, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু পাচ্ছেন তারা এই মাথায় জল ঢালতেন। এর পাশাপাশি কিন্তু যত রাত সুবীরেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই জল্পেশ শিব মন্দিরের সূত্রেই জলপাইগুড়ির গল্পটিও কিন্তু বেশ জমজমাট স্বর্ণালী। এই জল্পেশ শিবের নাম, কথায় বলে ভক্তের সঙ্গেই থাকেন ভগবান, ফলে কার্যত এক ভক্তের সঙ্গেই জুড়ে রয়েছে এই জল্পেশ মন্দিরের নাম। রাজা জল্প, তার ঈশ বা ইষ্ট, সেই অর্থেই কিন্তু, বা তার ঈশ্বর, এই অর্থেই কিন্তু জল্পেশ মন্দিরের নাম। আর এই রাজা জল্পের নাম থেকে কিন্তু জেলার নাম জলপাইগুড়ি। জলপাইগুড়ি নামটাও সেখান থেকেই, একদমই তাই। এই মুহূর্তে বর্ধমানের 108টি শিব মন্দিরের সামনে থেকে সন্তোষ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সন্তোষ, গোটা বাংলার মানুষ, সারা বিশ্বের বাঙালিরা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় চোখ রেখেছেন, দেখছেন গোটা বিশ্বের শিব আরাধনা। তুমি আমাদেরকে যদি এই বিখ্যাত 108 শিব মন্দিরে এই মুহূর্তে কিভাবে পূজা অর্চনা চলছে আমাদেরকে দেখাও। একদম একদম সেই ছবিটা দেখাও যে 108 যে শিব মন্দির, সেই শিব মন্দিরে কিন্তু কাতারে কাতারে কিন্তু ভিড়, যারা দর্শনার্থীরা আছেন তারা কিন্তু আসছেন এবং তারা প্রত্যেকে 108 যে শিব মন্দির, সেই শিব মন্দিরে তারা কিন্তু জলদি। সেই ছবিটাও তোমাকে একবার দেখাবো যে কোথা থেকে আসছে, কশিগ্রাম থেকে। একদম সেই ছবিটা ভিতরে একবার দেখাবো, ভিতরে ঢুকে যে কিভাবে তারা কিন্তু 108 যে শিব মন্দির, সেই শিব মন্দির তারা কিন্তু জল ডাকছে। এবং শুধু বর্ধমান জেলা নয়, বর্ধমান জেলার পার্শ্ববর্তী যে জেলা, সেখান থেকে প্রচুর মানুষ কিন্তু এই 108 শিব মন্দিরে তারা আসেন এবং 108 শিব মন্দিরে কিন্তু এই যে জল ঢালায়, তার পাশাপাশি যে এই মন্দিরের যে আশেপাশে তারা ঘোরেন এবং 108টি কিন্তু শিবলিঙ্গ রয়েছে এই 108 শিব মন্দিরে। এবং অতি প্রাচীন কিন্তু এই 108 শিব মন্দির বর্ধমানের। শিবরাত্রি উপলক্ষে কিন্তু মানুষের ঢল। এবং তুমি জানাই যে 108 শিব মন্দির কিন্তু বটর উড়িষ্যার বালেশ্বরের মন্দির, আটচালার নকশাল আদর্শ নির্মিত মন্দিরগুলিতে অবস্থান যেমন পাশাপাশি প্রতিটি মন্দিরের সামনে কিন্তু আছে খোলা তালা। তার পাশাপাশি কিন্তু এই যে 108 শিব মন্দির, সেই শিব মন্দির রয়েছে, সেই 108টি শিব মন্দিরেও কিন্তু জল ঢালছে যারা পুণ্যার্থী যারা এসছেন তারা। বর্ধমানের নবাবহাটের এই 108 শিব মন্দিরও কিন্তু খুবই প্রসিদ্ধ স্বর্ণালী, যেমনটা জানাচ্ছিল আমাদেরকে সন্তোষ, আমাদেরকে বলছিল যে শুধু বর্ধমান নয় বা আশপাশের অঞ্চল নয়, অন্যান্য জেলা থেকেও কিন্তু ভক্তরা ছুটে আসেন এই বিশেষ দিনটিতে মহাদেবকে অর্চনা করতে। আজকের দিনে ডক্টর জয়ন্ত কুশারিও তো আমাদের সঙ্গে রয়েছেন স্বর্ণালী, সরাসরি চলে যাব ওনার কাছেও। যে আজকের জয়ন্তবাবু, এই শিবরাত্রি নিয়ে কথা বলছি আমরা, একদিকে বিশেষ তিথি নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে কেন মহাশিবরাত্রি, মহাশিব পুজো, সেই নিয়ে আলোচনা চলছে। কি মাহাত্ম্য রয়েছে আজকের এই দিনটার? হ্যাঁ, শিবরাত্রি এটাই আমাদের বলা হচ্ছে। পরবর্তীকালে হয়তো আমরা তো একটু আবেগপ্রবণ, তো এইখানে কিন্তু আমরা ওই মহা শব্দটাকে লাগিয়েছি। তো আমাদের কিন্তু পুরাণ থেকে শুরু করে যদি ভবিষ্য পুরাণে যাই, যেখানে শিবরাত্রির ব্রতকথা হয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে শিবরাত্রিকা, অর্থাৎ এইটা ভগবান শঙ্করের শিব ঠাকুরের আবির্ভাব তিথি। এটা নিয়ে কোনো কথা হয় না।
আর যেটা একটু আগে অনির্বাণ বলছিল যে তিনি আশুতোষ, স্বর্ণালী তুমিও বলছিলে, তো আশুতোষ আর ওনার তো কোনো উপচার নেই। আমরা যদি দেখি এই 4 প্রহরে 4টে উপচার বিশেষ তিথি উপলক্ষে, অন্যদিন কিন্তু খালি দুধ জল দিলেও হয়ে যায়। প্রথমটা হচ্ছে যে দুধ, তারপরে হচ্ছে দই, তারপরে হচ্ছে ঘি, তারপরে হচ্ছে মধু। অদ্ভুতভাবে দেখি যে মানুষ একটু আগে বলছিল যে প্রকৃতির মধ্যেই কিন্তু এই শঙ্কর ভগবান বিরাজ করছেন, অর্থাৎ একদিকে তিনি আমাদের নিরবয়ব অর্থাৎ নিরাকার ব্রহ্ম, অন্যদিকে কিন্তু সাকার ব্রহ্ম। আমরা দেখতে পাচ্ছি তিনি জলের মধ্যে আছেন, ভবায় জলমূর্তয়ে নমঃ, প্রকৃতির 8টা শক্তিতে তিনি বিরাজ করছেন, যে শক্তিগুলো শুধু আজকের পৃথিবী না, আগামী পৃথিবীও তাকে স্বীকার করতে হবে। তো আমরা যখন শিবরাত্রির পুজো করি, ভগবান শঙ্করের এই 8টা মূর্তিকে আমরা পুজো করি। প্রথমেই বলা হচ্ছে সর্বায় ক্ষিতিমূর্তয়ে নমঃ, অর্থাৎ পৃথিবীতে তিনি সর্বনামে আছেন। এই সর্ব বানানটা তালবস্য বয় রেপ। তারপরে বলছে ভবায় জলমূর্তয়ে নমঃ, শিবের আর একটা নাম হচ্ছে ভব, অর্থাৎ আমরা অনেক সময় বলি ভবের লীলা সাঙ্গ হলো, অর্থাৎ তিনি ভবরূপে এবং অন্য দিক থেকে তিনি লয়েরও দেবতা। তো সেখানে তিনি জল রূপে, এবং জল রূপে যে বিরাজ করছেন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জল যখন কঠিন হয় তখন বরফ রূপ ধারণ করে, অর্থাৎ আমরা অমরনাথের কথাই ভাবতে পারি। সেখানে দেখো আজকের বিজ্ঞানও কিন্তু এখানে অজ্ঞান হয়ে গেছে, এর ব্যাখ্যা দিতে পারেনি কি স্বাভাবিকভাবে একটা লিঙ্গ তৈরি হয় এবং সেটা শিবলিঙ্গ। এরপরে রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ, আগুনের মধ্যে তিনি রুদ্র মূর্তিতে আছেন। ভগবান শঙ্করের আর একটা নাম হচ্ছে রুদ্র আমরা পাচ্ছি, এবং এই রুদ্রের একটা মাত্র কণা পেয়ে, সূর্য পেয়ে তার এত প্রখরতা, অর্থাৎ এই সূর্যের যে তাপ তাকে আমরা রৌদ্র বলি, অর্থাৎ রুদ্রস্য ভাব রৌদ্র। এরপরে রুদ্রায় ভীমায় আকাশমূর্তয়ে নমঃ, আকাশ মানে হচ্ছে স্পেস, অর্থাৎ একটা অসীম ইনফিনিট। এই আকাশে তিনি কিন্তু আমাদের ভীম রূপে আছেন। ভীমায় আকাশমূর্তয়ে নমঃ, পশুপতয়ে যজমান মূর্তয়ে নমঃ, তিনি পশুপতি নামে আছে, যেটা নেপালে আমরা দেখতে পাচ্ছি পশুপতিনাথ, তিনি কিন্তু যজমান। এই যজমান মানে হচ্ছে যিনি প্রযোজক অর্থাৎ প্রডিউসার। একটা লোক কাজ করে কিন্তু তাকে প্রডিউস করে আরেকজন, সেইখানে তিনি প্রযোজক রূপে আছেন, সেই যজমান রূপে আছেন। তারপরে আমরা পাচ্ছি রুদ্রায় অগ্নিমূর্তয়ে ভবায় জলমূর্তয়ে নমঃ, রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ, ঈশানায় সূর্যমূর্তয়ে নমঃ, ঈশান নামে তিনি সূর্যতে আছেন। তারপরে মহাদেবায় সোমমূর্তয়ে নমঃ, মহাদেব রূপে তিনি সোমে আছেন, সোম মানে চন্দ্র। এইভাবে আমরা পাচ্ছি এবং চন্দ্রকে তিনি ধারণই করেছেন। আমরা জানি তৃতীয়ার চন্দ্র তার জটা জালে। এরপরে হচ্ছে ভীমায় আকাশ, একেবারে একদম একদম। এবং এর মধ্যে দুটো একটা ব্যাপার হচ্ছে যে আসবো, আপনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কথা বলছিলেন, আজ রাতে নাকি মহাদেব তাণ্ডব নৃত্যও করেছিলেন এই সৃষ্টি স্থিতি প্রলয়কে স্মরণীয় করে রাখবার জন্য, সে কথাতেও আসবো। কিন্তু আপাতত সরাসরি যাব তারকেশ্বরে। তারকেশ্বরের ছবি পাচ্ছি আমরা স্বর্ণালী এই মুহূর্তে। তারকেশ্বর থেকে শিবরাত্রির পুজোর যে ছবি আসছে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা রিপাবলিক বাংলায়। এবং আমরা বলেছিলাম যে ঘরে বসেই এবারে শিবরাত্রি আপনারা ঘরে বসেই দেখতে পাবেন রিপাবলিকের পর্দায়। এখন থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত টানা আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরের ছবি, শিবরাত্রি পালন এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে। প্রসঙ্গত আজ কিন্তু জ্ঞানবাপীতেও প্রায় দীর্ঘ 30 বছর বাদে সেখানে শিবরাত্রি শিব পুজো হবে, সেই ছবি আমরা দেখাবো দেশের বিভিন্ন প্রান্তে। তবে আপাতত তারকেশ্বরের ছবি, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি তারকেশ্বর মন্দিরের সামনে থেকে। সৌরভ, কি ছবি সেখানকার? রাত বাড়ছে, ভিড়ও বাড়ছে।
একেবারেই দেখো, রাত যত বাড়ছে ভিড় কিন্তু তত বাড়ছে। প্রথমে ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই ঠিক তারকেশ্বর মন্দিরের সামনে এই মুহূর্তে যে ভিড়টা রয়েছে, প্রচুর মানুষ তারা রয়েছেন তারকেশ্বর মন্দিরে আসছেন। এবং আরও একটু কাছ থেকে গিয়ে ছবিটা দেখানোর প্রথমে চেষ্টা করব যে মানুষজন তারা তারকেশ্বর মন্দিরে যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের ঢলটা বাড়ছে, মানুষজন আসছেন, তারা তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন এবং পুজো দেওয়ার পর তারা কিন্তু যে তাদের যে মনস্কামনা তা পূরণ করবেন। একটু কথা বলার চেষ্টা করব। দিদি একটু কথা বলতাম, কোথা থেকে আসছেন আপনারা? আমরা পাঁশকুড়ো থেকে পাঁশকুড়ো, হ্যাঁ। আর একাই এসেছেন? না, প্রত্যেক বছরে নিয়ে 2 বছর এলাম। কি মনে হচ্ছে হঠাৎ এত জায়গা থেকে তারকেশ্বর কেন? মনে হচ্ছে যে একবার জায়গাটা দেখে আসি, ওই জন্যই এসছি। আমরা কোনো বছর আসিনি তো, 1 বছর এসছিলাম এমনি দেখে পুজো দিয়ে চলে গেছি, আবার এই নতুন এসছি। পুজো কি দেওয়া হয়েছে না হবে? একবার পুজো দেওয়া হয়েছে মিষ্টান্ন, আবার এই যে দেবো শিব চতুর্দশীর বার করছি মানে আমরা পুজো দেবো। একেবারেই দেখো যেমনটা ছবি উঠে আসছে যে প্রচুর মানুষ, তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে, কেউ সুদূর পাঁশকুড়া থেকে আসছেন, কেউ তারকেশ্বরের লোকাল, এরকম প্রচুর মানুষ কিন্তু আছেন যারা ছবিটা আরও একবার দেখাবো যে এই প্রচুর মানুষের ঢলটা শুধু তুমি দেখো যে কত মানুষ। তারা এখন রাত্রি প্রায় 9:30 বাজতে যায় এবং যত রাত হবে তত কিন্তু মানুষের ঢল নামবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে মন্দির কর্তৃপক্ষ, তারা এরকমই মনে করছে। এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত মানুষরা রয়েছেন সেই সমস্ত মানুষরা কিন্তু তারকেশ্বরে আসছেন এবং তারকেশ্বরে এসে তারা পুজো দিচ্ছেন। এবং এই পুজোর মধ্য দিয়েই তারা কিন্তু বিভিন্ন সময়েতে তারা যেটা বলছেন যে তারা তারকেশ্বরে অন্যান্য বার তারা আসেন, অন্যান্য সময়ে তারা আসেন, কিন্তু এরই মাঝখানে যখন এমনি তারকেশ্বর অত্যন্ত এমন একটা মানে তীর্থ ক্ষেত্র বলা যেতে পারে, যেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে নয়, দূর দূরান্ত থেকে মানুষ তারকেশ্বরে আসেন। অনির্বাণ, এই ছবি, এই সফর, অন্তত শিবরাত্রির সফরটা আমাদের রাত 12টা পর্যন্ত চলবে, কারণ এমনিও আজকে তিথি মানে পড়েছেও খুব পরে, এবং যে কারণে অনেক রাত্রে ভক্তেরা তারা চলছেন এবং সেখানে এসে পৌঁছচ্ছেন। কিন্তু যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, আমার সেই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। মানে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাওয়া আর শিবরাত্রিরে মহিলাদের কায়মনো বাক্যে প্রার্থনা করে শিবের মাথায় দুধ ঢালা, কি মনস্কামনা সত্যি পূর্ণ হয়? শিবের মতো বর হোক বা যে বরই হোক, সেই বর কি সত্যি সত্যি সফল হয়, পূর্ণ হয়, জানবো। এবং এর যে তত্ত্বগত ব্যাখ্যা সেটাও জানাবার চেষ্টা করব। তবে তার আগে সময় একটা বিরতি, এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে দেখতেই একটা বিরতি নিয়ে ফিরে আসছি ওম নমঃ শিবায় আমাদের আজকের এই বিশেষ সেগমেন্টে। কিছুক্ষণ আগেই বলছিলাম স্বামী বিবেকানন্দের কথা, ময়ূক কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে স্বামীজির মা কিভাবে প্রত্যেক সোমবার কাশী বিশ্বেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে বা বাবা বিশ্বনাথের চরণে তার উপবাস এবং ব্রত রেখে স্বামী বিবেকানন্দকে লাভ করেছিলেন সন্তান রূপে। তাই নাম ছিল ছোটবেলায় বীরেশ্বর, সেখান থেকে বিলে। কিন্তু রামকৃষ্ণ মিশনের সঙ্গে শুধু এইটুকু সম্পর্ক নয়, কিন্তু শিবের বা মহাদেবের আরাধনার। যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলি, যোগীর শিব মন্দিরে মানত করে ঠাকুরের মা চন্দ্রমণি দেবী, তিনি যোগীর শিব মন্দির থেকে একটি জ্যোতি বেরিয়ে এসে তার যখন ঠাকুর গর্ভে রয়েছেন তার গর্ভে মিলিয়ে যেতে দেখেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের দ্বিতীয় অধ্যক্ষ স্বামী শিবানন্দ, কিছুক্ষণ আগে আমরা তারকেশ্বরের ছবি দেখছিলাম স্বর্ণালী ময়ূক। স্বামী শিবানন্দ তারকেশ্বরে মানত করে জন্মেছিলেন বলে তার ডাকনাম ছিল তারক মহারাজ বলে প্রসিদ্ধ। তো এহেন শিব আরাধনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রামকৃষ্ণ মিশন মঠ এবং মিশনের সন্ন্যাসীরা, তাদের আদর্শ যিনি সেই শ্রী রামকৃষ্ণ, তার যে সাধনা ক্ষেত্র মা ভবতারিণীর জন্য যতটা প্রসিদ্ধ, দ্বাদশ শিব মন্দিরের জন্য ঠিক ততটাই প্রসিদ্ধ। আমি ভবতারিণী মায়ের মন্দিরের কথা বলছি, দক্ষিণেশ্বর। সেখানকার লাইভ কভারেজ আমরা দেখবো, তবে তার আগে আরো একবার বলি ওম নমঃ শিবায়। এই মহাশিবরাত্রি মহাপুজো আরো একবার আপনাদের এই স্পেশাল সেগমেন্টে আপনাদের স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী, আমার সঙ্গে অনির্বাণ, এবং তার সঙ্গে এখন ময়ূকও যোগদান করেছে। ময়ূক, এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে, সেখানকার সেই ছবি আমরা বলেছি আজকে কথা দিয়েছি রাত 12টা পর্যন্ত এক্সক্লুসিভ গোটা দেশের শিব মন্দিরের ছবি দেখাবো। ময়ূক, দক্ষিণেশ্বরে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রজ্ঞা রয়েছে। রাত 12টা অবধি আমরা যে রিপাবলিক বাংলায় সারা দেশের পুজো দেখাবো এবং তার পাশাপাশি দক্ষিণেশ্বর কী করে মিস করি, আমরা দক্ষিণেশ্বরের ছবিটা দেখাবো। এবং প্রজ্ঞা, এই মুহূর্তে তোমার ওখানের ছবিটা একবার যদি সবাইকে দেখাও।
একদমই। আমি প্রথমে আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো আগে মন্দিরের ছবিটা দেখাতে, যে এখানে যেমনি পুরোহিতরা রয়েছেন এবং এখানে একদম নিয়ম মেপে যে ধর্মানুচার আছে সেই অনুষ্ঠান মেপে কিন্তু পুজো হচ্ছে। অন্যদিকে কিন্তু মানুষের কাতারে কাতারে ভিড়, মানুষ রাতে আসছেন, যতক্ষণ মন্দির খোলা থাকবে, যদিও মন্দিরের নিয়ম অনুসারে 9:30 অবধি মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আজ যেহেতু শিবরাত্রি অনেক মানুষ আসছেন দূর দূরান্ত থেকে, ঠিক এইখানে দাঁড়িয়ে এই যে 12খানা শিবলিঙ্গ রয়েছে তাদের মাথায় জল দিয়ে তাদের নিজেদের যে উপবাসের ব্রত তা পালন করতে এখানে আসছেন এবং সেইখান থেকে দাঁড়িয়ে আজকে মন্দির কিন্তু একটু বেশিক্ষণ হয়তো খোলা রাখা হচ্ছে, যেহেতু ভক্তরা আসছেন এবং সেই আজকে যেহেতু দক্ষিণেশ্বরের এই 12খানা শিবলিঙ্গ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং মানুষের অনেক বেশি আশা বিশ্বাস এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে, অনেক আস্থা রয়েছে, তাই মানুষ কিন্তু ছুটে আসছেন। এবং আমি সেই ছবিটাই তোমাদের এখন দেখাচ্ছি, যেখানে এখানে ব্রাহ্মণ পণ্ডিতরা রয়েছেন এবং তারা যেই নিয়ম অনুসারে পুজো, সেই পুজো কিন্তু এই মন্দিরে হচ্ছে। দক্ষিণেশ্বরে 12খানা যে মন্দির আছে তার মধ্যে প্রথম যে শিব মন্দির, যে প্রথম ঘরটি রয়েছে শিবের, সেইখানে কিন্তু এই পুজোটি হচ্ছে। সেখানে কিন্তু একদম নিয়ম মেপে পুজো চলছে। অনির্বাণ সবাই রয়েছে এখানে এবং এবং এটা আমারও দেখে কি ভালো এটা লাগছে যে স্বর্ণালী এখানে বাড়িতে বসে আমরা কিন্তু সবাই, আমার বাড়িতেও বহু মানুষ মেসেজ করছেন যে আমরা বাড়িতে বসে পশুপতিনাথ মন্দিরের ছবি, নেপালের যেরকম আমরা পিসিআরকে বলবো, তার পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরের ছবি, মানে এইটা রিপাবলিক বাংলা একেবারে নির্দিষ্টভাবে করেছে। অনির্বাণ, আমি মানসদাও রয়েছেন এখানে, মানুষ ভট্টাচার্য পুরাণ বিশেষজ্ঞ। মানসদা, এত মানুষ দুর্গাপুজোর মতন না হলেও অনেক মানুষ বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে আমরা দেখতে পাচ্ছি এই রাত্রির বেলা, এগুলোও তো বাংলা টেলিভিশনে ফুটিয়ে তোলাটা প্রয়োজন। মানসদা, যেটা শুরু করলে ময়ূক, আমি সেখান থেকে শুরু করি। পশুপতিনাথ, এই পশুপতিনাথ নিয়ে ভারতীয় শাস্ত্রের মানে শিব কেন পশুপতি, একটা বড় গল্প আছে আর কি, মানে আজকের দিনের জন্য। সেটা হচ্ছে শিবরাত্রি অনেকগুলো অ্যাঙ্গেল থেকে পালন করা হয়। এক, পুরাণ অনুসারে শিব পার্বতীর বিয়ে হয়েছিল এবং এই দিনে শিবের জ্যোতির প্রকাশ হয়েছিল, যেগুলোকে আমরা জ্যোতির্লিঙ্গ বলে জানি, সেই একই প্রকাশ ঘটছে। পশুপতিনাথের যে পুরাণের যে বর্ণনা, বিশেষত স্কন্দ পুরাণের যে বর্ণনা, কিছুটা বিষ্ণু পুরাণেও আছে, শিব পুরাণে কিছুটা পাওয়া যায়, সেটা হচ্ছে শিবের বিয়েতে যারা বরযাত্রী আসছে সেখানের যদি নামগুলো দেখো, সমস্ত কীট পতঙ্গ, মানে যত রকমের পশু পাখি কীট পতঙ্গ, তারা হচ্ছে শিবের সঙ্গী, আর সেই কারণে তিনি পশুপতি। এটা হচ্ছে পৌরাণিক দিক। আধ্যাত্মিক দিক এবং তার বৈজ্ঞানিক ভিত্তি যেটা, সেটা হচ্ছে যে এই যে কাল, মানে আমাদের যে কনসেপ্ট, সেটা হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, এবং শিব হচ্ছে বিনাশের প্রতীক। কারণ যিনি সৃষ্টি করছেন, ক্রিয়েশন, তারপরে যিনি মেনটেনেন্স করছে, তারা কখনো ধ্বংস করতে পারবেন না। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ধ্বংস হবে। সেই সময়ের প্রতীক হচ্ছেন মহাকাল, অর্থাৎ সেই কালের নিয়মে ধ্বংস হবে আর কি। আজকের দিনের মহত্বটা হচ্ছে এটাই যে এই সময় এত বেশি বলবান এবং সেই সময়টাকে আমরা যদি প্রকৃতি দিয়ে ধরতে পারি, কারণ সময়ের কোনো নির্দিষ্ট রূপ নেই। আমরা যেটাকে কল্পনা করি শিবের যে রূপ, সেখান থেকে আমরা কি ধরতে পারি? প্রথম কথা হচ্ছে তার যে মূর্তি কল্পনা আদিযোগী। সো ইউ হ্যাভ টু বি স্টেবল। তার মানে তোমাকে বড় কোনো কাজ করতে গেলে ভীষণভাবে যোগী স্বরূপ হতে হবে, যোগে থাকতে হবে, কিন্তু আগে স্থিত হতে হবে, স্থির হতে হবে। আমি এই প্রকৃতি এবং শক্তি এবং প্রকৃতির যে মেলবন্ধন, যেটা আমরা শুরুতে বলছিলাম, সেটারই কথা বলতে বলতে এই মুহূর্তে আরও একটা নতুন জায়গায় যাওয়া যাক। মানে এই শিব মন্দির এই শিবরাত্রির দিনই আরও বেশি কোথাও তার মাহাত্ম্য সামনে চলে আসে। একপাশে চূর্ণী নদী আর অন্যদিকে নদিয়া এবং বাংলাদেশ তার সীমান্তে যে শিবনিবাস, এশিয়ার বলা হয় নাকি দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কথিত আছে নাকি একসময় রাজা কৃষ্ণচন্দ্র, তিনি নাকি স্বপ্নে পেয়েছিলেন যে শিব মন্দির তৈরি করতে হবে, তারপর তিনি শিব মন্দির করেছিলেন, কিন্তু একটা দুটো নয়, 108খানা শিব মন্দির। আর সেই শিবনিবাস, সেই মুহূর্তে আমরা সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন সেখানে, যাকে বলা হয় বাংলার কাশী, চূর্ণী নদীর ধারে।
সেই শিবনিবাস, সেই শিবের আরাধনার ক্ষেত্র থেকে এই মুহূর্তে একদম লাইভ কি ছবি পলাশ সেই মুহূর্তের? একদমই দেখো, আমরা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের যে সমস্ত মাহাত্ম্যপূর্ণ যে শিব মন্দিরগুলো রয়েছে, আমরা একের পর এক সেই চিত্রগুলো যেরকম রিপাবলিক বাংলার দর্শকদের দেখাচ্ছি, তার সঙ্গে শিব তত্ত্ব সেটা নিয়েও বিশ্লেষণ চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি নদিয়ার ভারত বাংলাদেশের একদম সীমান্তবর্তী গ্রাম কৃষ্ণগঞ্জ থানা এলাকার শিবনিবাস, অর্থাৎ এখানেই শিবের বাসস্থান ছিল। আর যেটা তুমি বললে যে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, এখানে রাত যত বাড়ছে উন্মাদনা বাড়ছে। আমি মেলার ভেতরে প্রবেশ করতেই পারছি না, কারণ এখানে দেখাই যাচ্ছে প্রচুর একটা বড় ধরনের মেলা বসেছে। ভিডিও জার্নালিস্ট বিশালকে বলবো, এখানে নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের আমোদন বিনোদনের জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে, এবং এখানে এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থী আজকের দিনে আসে তারা শিবের মাথায় জল ঢালতে। এখানে দেখতে পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে প্রচুর এখানে দর্শক এবং প্রচুর পুণ্যার্থী। এর কিছুটা দূরেই যে শিব মন্দির, সেই শিব মন্দিরের দীর্ঘ লাইন। তার কারণ এবারকার যে মাহাত্ম্যটা সেটা একটু অন্যবারের থেকে আলাদা, কারণ আজকে বিকেল বেলা থেকে এই শিবের যে লগ্ন সেটা শুরু হয়েছে এবং চলবে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ শিবরাত্রির যে মূল গল্পটা সেটা কিন্তু এই শিবনিবাসের যে বিভিন্ন এলাকার বা এবং নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে 1800 সালে এই মন্দিরটা তৈরি হয়েছিল। তারপরের থেকে কিন্তু আজও নিত্য পূজিত হয় এখানে বাবা ভোলেনাথ। এবং তার পাশাপাশি আমি একটুখানি যাবার চেষ্টা করব, আপনারা আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন? ভালো ভালো মতো কাটাচ্ছে যেরকম জানাচ্ছে। আমি আরেকটু জানবার চেষ্টা করবো, আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন? খুব ভালো। না মেলা দেখতে এসছি। দেখো, প্রত্যেকে আমার পেছনে যারা আছে এরা মেলা দেখতে এসছে, এবং এখানে যত রাত বাড়ছে তত কিন্তু উন্মাদনাটাও বাড়ছে। তুমি দেখতেই পাচ্ছ, আমি আরো বেশি করে ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, কারণ বেশি দূর ভেতরে ঢুকলে একদম সীমান্তবর্তী গ্রাম, এখানে সাময়িক নেটের সমস্যা হচ্ছে। তবুও এই শিবনিবাসের ছবি সঙ্গে রেখেই আমরা ডায়মন্ড হারবারে যাব। আমাদের প্রতিনিধি বরুণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভারত সেবাশ্রম সংঘ থেকে। এখানেও শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজার আয়োজন এবং আলাদা করে বিশেষ পূজা হয়। এই মুহূর্তে বরুণ সেই ছবি আমাদের সামনে তুলে ধরবে। বরুণ, এই ছবিটি যদি মানুষের জন্য, আমাদের দর্শকদের জন্য দেখাও। যে ভারত সেবাশ্রম সংঘের যে অনুষ্ঠান, এটা কিন্তু অত্যন্ত বড় করে হয় এবং গোটা পৃথিবীতে ভারত সেবাশ্রম সংঘ দেখানোর চেষ্টা করতে হবে। তবে আপাতত এখনো পর্যন্ত আমরা নদিয়াতে রয়েছি, ছবি কিন্তু দেখছি নদিয়ার ছবি, অর্থাৎ যেটা কিছুক্ষণ আগে পলাশ আমাদের দেখালেন। ভারত বাংলাদেশ একেবারে সীমান্তে শিবনিবাস, তার ছবি, সেই ছবি সেখান থেকে লাইভ করে নিঃসন্দেহে অনির্বাণ একটা দারুণ অভিজ্ঞতা আমার মনে হয় যারা রিপাবলিক বাংলার দর্শক। হ্যাঁ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, এবং দেখছিলাম পড়াশোনা করে যে এর নাকি চূড়াটা নাকি অনেক উঁচু। আমি দেখছিলাম কিছুক্ষণ আগে যে প্রায় চূড়ার সমেত মন্দিরের উচ্চতা হচ্ছে প্রায় 120 ফুট। এবং এখানে একসময় কৃষ্ণচন্দ্র রাজা, তিনি হচ্ছেন বাইরে বহিরাগতদের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য একদম নদীর ধারে নাকি নিয়ে আলাদা করে এই জায়গায় মন্দির তৈরি করেছিলেন। সেই সময়তে আজ পর্যন্ত জাগ্রত। বর্গির খুব উৎপাত ছিল, আর মহারাষ্ট্র থেকে বা মারাঠা থেকে আসা বর্গীরা সাধারণভাবে নদী পেরোতে ভয় পেত, সেই কারণে নদীর ধারে মন্দির তৈরি করা। আমি তার পাশাপাশি একবার আমি রঞ্জন পাঠক দিও এই মুহূর্তে চলে এসেছেন, আপনাকে স্বাগত, এবং মানস ভট্টাচার্য দুজনেই রয়েছেন। আমি এক এক করে মানস ভট্টাচার্যকে একদম ছোট করে বোঝার চেষ্টা করছি। মানসবাবু, আমি দেখছিলাম যে ফুচকা স্টল বসেছে, বিভিন্ন মানুষ মেলায় যেভাবে দুর্গাপুজোর সময় আসে, উৎসবের মেজাজ, এবং এটাই কিন্তু বাংলা। এই বাংলার যে রামকে নিয়ে উৎসব, মহাদেবকে নিয়ে উৎসব, দুর্গাকে নিয়ে উৎসব, কালীকে নিয়ে উৎসব, সব কিছু মিলেমিশে যে সনাতন ঐতিহ্য, সেই সনাতন ঐতিহ্য কিন্তু বারবার ফুটে ওঠে। আমি শুনতে চাই বাংলার সঙ্গে শিবের সম্পর্কটা। যত শিবের যত রকমের জ্যোতির রূপ আমরা দেখতে পাবো আর কি,
তুমি এক্ষুনি দেখাচ্ছিলে নর্থ বেঙ্গলের সেখানে জল্পেশ্বর, তার পরবর্তীকালে একেবারে হুগলি তারকেশ্বর, এই রকম প্রত্যেকটা জায়গায় শক্তি আরাধনার বা শক্তিপীঠ যেটা, সেই শক্তিপীঠের যে সংজ্ঞা আমরা পাই যে কোনগুলো সতীপীঠ, সেই সতীপীঠের সংজ্ঞায় বলা হয়েছে, যদি তার বাংলা করি তাহলে এরকম যে সেখানে উত্তর বাহিনী নদী থাকবে এবং ভৈরব থাকতে হবে। সবথেকে বেশি শক্তিপীঠ বা সতীপীঠ দুটোই বাংলাতে, এবং সতীপীঠ হতে গেলে সেখানে ভৈরবের কোনো না কোনো মূর্তি থাকাটা বাধ্যতামূলক, এবং সেই ভৈরবের এক একটা রূপ। একবার আপনাকে একটু থামাচ্ছি, আমি পিসিআরকে বলবো ফুল ফ্রেমে যেতে। এই বেনারসে যেটা কাশীর ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি গোটা দেশে যে এই মুহূর্তে সেই ছবিটা এনআইএ থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমি একবার এই উৎসবের মেজাজের অডিও সহ আমরা একবার যদি শুনি। একেবারে কাশী বিশ্বনাথের বাবা বিশ্বেশ্বরের মন্দিরের সামনে থেকে সেখানকার শিব ভক্তদের আরাধনার ছবি এবং মেতে ওঠার ছবি আমরা দেখছিলাম। পশুপতিনাথের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। প্রত্যেক মুহূর্তে জায়গায় জায়গায় একটা অন্য রকমের একটা আবেশ, একটা অন্য পরিবেশ। আর এই পরিবেশে আমি একবার সরাসরি চলে যাব, রঞ্জন পাঠক আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে একবার যাব। রঞ্জনবাবু, এই সুন্দর অসাধারণ মুহূর্ত, আমরা বলছি বিশেষ তিথি মহাশিবরাত্রি, কোন স্তোত্র কোন শ্লোক দিয়ে আজকে শুরু করবেন? স্তোত্র শিবের অজস্র রয়েছে। আমরা দেখেছি ভগবান শঙ্করের ক্ষেত্রে সবথেকে যেটা আপনাদের স্ক্রিনে বারবার আসছে, ওম নমঃ শিবায়। এই ওমটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আর 5টি বর্ণ থাকছে নমঃ শিবায়। এই স্তোত্রটা সাধারণ মানুষের কাছে একটা খুব ভাবগম্ভীর নয়, অথচ খুব সোজা। মানে নমঃ শিবায় এই মন্ত্রটা যে কোনো লোক জপ করে থাকেন, এবং দেখবেন যে কোনো গুরুর থেকে দীক্ষা নেননি, শিব সম্পর্কে কোনো গভীর শাস্ত্র পড়া নেই, সেও নমঃ শিবায় বলে চিৎকার করে। তো এই নমঃ শিবায়ের ওপরেই স্তোত্র রয়েছে। হ্যাঁ, নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ নকরায় নমঃ শিবায়। তাই প্রথম নমঃ শিবায়ের প্রথম শব্দ হলো ন, তাহলে প্রথম শ্লোকটাই সেই নকার রূপী শিবকে প্রণাম করি। এইভাবে শিব পঞ্চাক্ষর স্তোত্রই রয়েছে, যেটি সাধারণ মানুষ একবারে সহজ সরলভাবেই পাঠ করেন এবং করতে পারেন। এবং খুব গভীরে গভীরে যদি আমরা যাই তাহলে তো আমরা প্রায় সবসময় শুনি রাবণ রচিত তাণ্ডব, এছাড়া রয়েছে পুষ্পদন্তক। এটা খুব আশ্চর্যকর, কাশীর যে বাগান ছিল বিশ্বনাথের পূজার জন্য, সেই বাগানের ফুল চুরি করতেন পুষ্পদন্তক। তারপরে তাকে সে যাতে ফুল আর চুরি করতে না পারে তাই বিশ্বনাথের বাগানে তার প্রসাদী নির্মাল্য ছড়িয়ে রাখা হয়েছিল। তো পুষ্পদন্তক সেই বাগানে যখন ফুল চুরি করতে যায় তখন সে সেই প্রসাদী পুষ্পের ওপরে পা রেখে, এবং তার অনুভব হয় যে আমি প্রসাদী ফুলের ওপর পা রেখে দিয়েছি, তাই জন্য তিনি শিব মহিমা স্তোত্র রচনা করলেন। এবং যার শেষটা আমি সংস্কৃত শ্লোক উচ্চারণ করে সময় নষ্ট করব না, খালি ভাবার্থটা বলছি। তিনি সেখানে শিব সম্পর্কে কি বলছেন জানেন? তিনি বলছেন সপ্ত সমুদ্রকে যদি কালির দোয়াত কল্পনা করা হয়, আর সমস্ত পৃথিবীকে যদি লেখার পাতা কল্পনা করি, এবং সুরতরু বৃক্ষ অর্থাৎ স্বর্গের যে কল্পতরু বৃক্ষকে যদি লেখনী করি, আর সারদা অর্থাৎ সরস্বতী দেবী যদি কালের পর কাল ধরে লিখতে থাকেন, তাহলেও শিবের মহিমা বর্ণনা করা সম্ভব হবে না, বা শেষ করা মানে ইতি টানাটাও
সম্ভব রঞ্জনবাবু, এই আলোচনা তো টানা চলতে থাকবে এবং বারবার যে কথাটা বলছি, ঘরে বসে রাত 12টা অবধি সর্ববৃহৎ বাংলা টেলিভিশনে সবচেয়ে বড় যে কাভারেজ স্বর্ণালী, অনির্বাণ এবং আমার সঙ্গে, এবং তার পাশাপাশি শিব উপাসক যারা রয়েছেন এবং আপনারা যারা লাইভে দেখছেন গোটা বিশ্ব থেকে রিপাবলিক বাংলা, হর হর মহাদেব লিখছেন, ওম নমঃ শিবায় লিখছেন, লিখতে থাকুন কমেন্টে। আমরা ফিরছি কয়েক মিনিটের মধ্যে, সঙ্গে থাকুন। যেমনটা বললে তুমি ময়ূক, আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এলাম। পশুপতিনাথ নেপালের সরাসরি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, পশুপতিনাথের মন্দিরের ছবি দেখতে পাচ্ছি। আমি একদম রাজ বেশ, মানে ফুল দিয়ে সাজানো শেষ, একদম সেখানে পুজো শুরু হচ্ছে শেষ মুহূর্তে, তাও একবার শিবলিঙ্গ সাজিয়ে নেওয়া হচ্ছে, সেখানে চন্দন চর্চিত আর কি, সেইভাবে সাজিয়ে নিয়ে একদম ফুলের সাজ শেষ করে এবার কিছুক্ষণের মধ্যেই সেই ব্রহ্ম মুহূর্ত যেখানে সেই পুজো বিশেষ তিথি শুরু হবে, এবং তার আগেই কিন্তু অজস্র মানুষ পৌঁছে গিয়েছেন পশুপতিনাথ মন্দিরে। নেপালের পশুপতিনাথ মন্দিরের ডাইরেক্ট এই মুহূর্তের লাইভ ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলায়। এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, স্বর্ণালী এবং ময়ূক তোমাদের দুজনকেই বলবো, আমাদের অতীত ইতিহাসটাকে বিদেশিরা এসে বারবার আমাদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটির ইতিহাস বলে প্রমাণ করবার চেষ্টা করেছে, এবং সেই কারণে বৌদ্ধদের মন্দির হিন্দুরা দখল করেছে ইত্যাদি ইত্যাদি, এরকম একটা ভার্সন আছে। কিন্তু খুব অদ্ভুত ঘটনা, পৃথিবীর কিছুদিন পর্যন্ত পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, সেখানে শৈব এবং বৌদ্ধদের মধ্যে কোনো মারামারি নেই। গৌতম বুদ্ধের জন্মভূমি, পশুপতিনাথের মন্দির, সেখানে এত শৈব রয়েছেন, এত ভক্তরা রয়েছেন, পাশেই আদিবুদ্ধকে আরাধনা করেন বৌদ্ধরা, কি অদ্ভুত উপায় করেন। এবং অনির্বাণ এই সমস্ত কিছু আমরা দেখব, এবং তার পাশাপাশি যে মেগা কাভারেজ, সেই মেগা কাভারেজের দিকে নজর রাখবো। কিন্তু যারা ইউটিউবে দেখছেন, লাইভ স্ট্রিমিংয়ে দেখছেন, গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে রিপাবলিক দেখছেন, ওম নমঃ শিবায় আপনারা কমেন্টে লিখছেন, লিখতে থাকুন, হর হর মহাদেব কমেন্ট করতে থাকুন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। ওম নমঃ শিবায়।